টিবিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, একটা বড় উত্থানের পরে মোটামুটি একটা ডিসেন্ট কারেকশন শেষে বৃহস্পতিবার শেয়ার বাজার মোটামুটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। আজকে আমাদের আমন্ত্রিত অতিথি একজন চার্টার্ড মার্কেট টেকনিশিয়ান, তার ফোকাস এরিয়া হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। তিনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসও খুব ভালো, জনাব আশিকুর রহমান। তিনি ক্যানেলস্টোন ইনভেস্টমেন্ট পার্টনার্সের চিফ ইনভেস্টমেন্ট অফিসার। আমরা তার কাছ থেকে আসলে তার মার্কেট ফোরকাস্ট, উনি কি এক্সপেক্ট করছেন, এর মাঝখানে আসলে আমাদের কিভাবে মার্কেটে অ্যাক্টিভিটি আমাদের হওয়া উচিত সেগুলো সম্পর্কে তার কাছ থেকে শুনবো। আশিক ভাই, স্বাগতম। আসসালামু আলাইকুম, স্বাগতম। টিবিএস এর সকল দর্শককে স্বাগতম। তো ধন্যবাদ বাবু ভাই, আবার আমাকে এখানে আমন্ত্রণ করেছেন। তো আপনি যেটা বললেন, তো আসলে অনেকগুলো বিষয় আছে যেগুলো আসলে আমাদের এই মুহূর্তে সামনে এসেছে। তো এখন তো আমাদের দেশের বর্তমান বাস্তবতায় আসলে অনেক কিছুই আপনার নতুন করে হচ্ছে। তো সেই জায়গাটা থেকে আর আমাদের যে ক্যাপিটাল মার্কেটের যে নিউ নর্মাল যদি বলি, হ্যাঁ, সেখান থেকে কিছু কথা অবশ্যই বলার আছে। তো প্রথমটি হচ্ছে যে আমরা যদি খেয়াল করি, তো আমাদের কিন্তু বেশ কিছুদিন আগে যখন আপনার মার্কেট বাড়ছিল, যদি একটু টার্নওভারের দিকে খেয়াল করেন তাহলে দেখবেন যে এটা প্রায় 2000 কোটি টাকার কাছাকাছি গিয়েছিল। তো আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসে যে ইন্ডিকেটরগুলো ব্যবহার করি তার মধ্যে হচ্ছে যে একটা টার্মস আছে যেটাকে বলি আমরা ব্রেকআউট। তো এই টার্নওভারের ব্রেকআউট কিন্তু আমরা গত 2-3 বছর ধরে যে একটা ডাউনওয়ার্ড একটা মানে টেন্ডেন্সি ছিল সেটা কিন্তু হয়ে গেছে। তো সেই অর্থে আমি বলবো যে সামনে খুব ভালো দিন আসছে। আর ইনফ্যাক্ট যদি আরেকটু খোলা করে বলি তাহলে মার্কেট যখন পরে প্রায় 5000 লেভেলে গিয়েছিল, ওই সময়টা আসলে মার্কেট আপনার মেজর ট্রেন্ডের একটা কারেকশনের যে শেষ প্রান্তেই ছিল। তো যদি এটা ফ্লোর প্রাইসটা যদি ওই সময় এইভাবে না থাকতো, বা মানে 3%-এর যে ব্যারিয়ারটা ছিল, তাহলে হয়তো 4700-800 লেভেলে গিয়ে হয়তো মার্কেট রিবাউন্ড করতো, কিন্তু সেটা হয়নি। তো 5000 থেকে যেটা রিবাউন্ড করেছে এটা আসলে আপনার একটা মেজর বুল ট্রেন্ডের ভিত্তি রচিত হয়েছে বলবো আমরা। আর আমরা যারা মাল্টিপল টাইম ফ্রেমে চার্ট বিশ্লেষণ করি তাদের সবাই একমত হবেন যে মান্থলি টাইম ফ্রেমে আমাদের মার্কেটে একটি বাই সিগন্যাল এসেছে। তো বাই সিগন্যাল এসেছে মানেই যে কালকে থেকেই যে সবকিছু আপনার মানে অনেক বেড়ে যাবে তা না, কিন্তু এখন হয়তো আর লোয়ার লোটা আমরা পাবো না। তো এই নতুন বাস্তবতায় আমাদের এখন আসলে যদি কখনো মার্কেট কমে যায়, এটা আসলে পোর্টফোলিও রিব্যালেন্সিং এর জন্য এবং হচ্ছে যে নতুন করে স্ট্র্যাটেজি তৈরি করার জন্য একটা ভালো সুযোগ তৈরি করবে বলে আমার বিশ্বাস। আচ্ছা, এখন রিব্যালেন্সিং আপনি কিভাবে করবেন? যে একটা শেয়ার আপনি ধরেন 10% 12% বাড়লো, আপনি পরের দিন যদি ম্যাচিউরড অবস্থায় শেয়ারটা বিক্রি করতে যান, দেখছেন যে 3%-এর বটম সার্কিটে আটকে আছে। এটা একটা খুব সুন্দর প্রশ্ন। তো আসলে আমাদের আসলে এখন সময় এসেছে যে 3%-এর এটা উঠিয়ে দেওয়া উচিত। এটা কারণ হলো যে আপনার উঠিয়ে না দিলে কি হবে, যে যখন আপনি প্রফিট টেক করবেন তখন কিন্তু ক্যাশ আপনি এনক্যাশ করে হয়তো ব্যাংকে নিয়ে রাখবেন। আদারওয়াইজ যেটা হতো, যদি আপনি অন্য কোনো স্টক যেটা হয়তো পড়েছে, অনেক পড়ার সুযোগ থাকতো, সেক্ষেত্রে কিন্তু আপনি হয়তো ওইটাতে আবার হয়তো ইনভেস্টমেন্ট করতেন। তো আমার মনে হয় যে এখন আসলে সময় এসেছে এই 3%টাকে উঠিয়ে দেওয়ার। ওকে, তো আপনি এক্সপেক্ট করছেন যে আমরা একটা বুল মার্কেটের সূচনা লগ্নে আছি? জি। আচ্ছা, তো দেশের যে সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি, কর্পোরেট আর্নিংস, এগুলো কি আসলে আপনার এই এক্সপেকটেশনটা সাপোর্ট করছে কিনা? এটাও আসলে খুবই ভালো যৌক্তিক প্রশ্ন আমার মনে হয়। তো এইখানে আসলে কয়েকটা বিষয় আছে। প্রথম কথা হলো যে মার্কেট কিন্তু আসলে অলওয়েজ আপনার একটা লিডিং ইন্ডিকেটর, মানে যদি ইকোনমিক পারফরমেন্স চিন্তা করি। তো মার্কেট যদি এখন বেড়ে যায় তার মানে যে আমরা এক্সপেক্ট করছি যে ভবিষ্যতে হয়তো ইকোনমির একটু ভালো হবে শেপটা। তো এখন একটু আগে যেটা বললাম, বর্তমান বাস্তবতায় যে জিনিসগুলো আসবে হয়তো যে আপনার অনেক জায়গায় আপনার হচ্ছে যে এই একটু 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 কুল ডাউন থাকবে। আই মিন ধরেন যে গভর্নমেন্ট যেভাবে টাকা আপনার নিচ্ছিল ধার করে ট্রেজারি বন্ড দিয়ে, সেটা হয়তো একটু কমে যাবে। তো সেটা কমে গেলে যেটা হবে সেটা হলো আপনার এই বন্ডের ইল্ড হয়তো আর বাড়বে না। হ্যাঁ,
এখানে ওইখানে মার্কেট যেহেতু নিচে বটম হচ্ছে, যেটা আমরা বলতেছিলাম, তাহলে ট্রেজারি বন্ডের ইল্ডের ক্ষেত্রেও হয়তো এটা পিক আউট করছে এখন। আরেকটি বিষয় হচ্ছে যে এখন যেহেতু এই বর্তমান যে গভর্নমেন্ট, তো এটা যেহেতু একটা ইন্টারিম, তো ইন্টারিম গভর্নমেন্টের সময় আসলে অনেকেই একটু আপনার কশাস থাকে টু টেক নিউ ইনভেস্টমেন্টস। সেই ক্ষেত্রে হয়তো আপনার প্রাইভেট সেক্টরে যে ক্রেডিট গ্রোথটা ওটাও হয়তো একটু কম হবে। সেক্ষেত্রে হয়তো প্রচুর আপনার মানি হয়তো ব্যাংকিং চ্যানেলে আসবে বলে বা থাকবে, যেটা আসলে রিডাইরেক্ট হয়ে হয়তো এখানে অপরচুনিটি আসলে মার্কেটে আসতে পারে। এটা একটা চিন্তা করতে হবে। আর কর্পোরেট আর্নিংসের যেটা বললেন, কর্পোরেট আর্নিংসটা আসলে এখন আমাদের মার্কেট যেখানে গিয়েছিল সেটা কিন্তু অনেক বেশি আন্ডার ভ্যালুড ছিল। তো আন্ডার ভ্যালুড থেকে মার্কেট ফেয়ার ভ্যালুতে যাবে, এই জন্য হয়তো কর্পোরেট আর্নিংসটা খুব বেশি প্রয়োজন হবে না। তো যদি আরও মার্কেট বাড়তে হয়, সেফর যে আপনার একটা লেভেল যাওয়ার পরে 6 মাস 1 বছর পরে যদি আরও মার্কেট বাড়তে হয় ফেয়ার ভ্যালুতে তার চাইতেও বেশি, সেক্ষেত্রে হয়তো ফিউচার আর্নিংসকে যখন মানুষ ডিসকাউন্ট করবে সেক্ষেত্রে হয়তো কর্পোরেট আর্নিংসটা একটা বিশাল ভূমিকা রাখবে। তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হলো যে আপনার এই কর্পোরেট আর্নিংসের যে এই যে ইয়েটা, এটা আপনার আদার দেন আপনার হলো যে এই যেগুলো কিছু কিছু কোম্পানি আমরা জানি যেগুলো আসলে সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের ছিল, ওগুলো হয়তো ডেফিনেটলি ভালো পারফর্ম করবে না, বোঝা যাচ্ছে। কিন্তু অন্যান্যগুলোতে আমরা আশা করছি যে যেগুলো প্রফেশনাল দ্বারা রান, এবং আই মিন যে তারা তাদের ব্যবসাটা সেপারেট রেখেছে রাজনীতি থেকে, বরঞ্চ এখানে বলবো যে একটু কিন্তু রিস্ক কমেছে। তো রিস্ক যেহেতু কমেছে এবং একটু স্টেবল হচ্ছে, আমার মনে হয় যে কর্পোরেট আর্নিংসও হয়তো বাড়বে। আর রিস্ট্রাকচারিং যখন আপনার হচ্ছে, তখন যেহেতু কান্ট্রি লেভেলে হচ্ছে, অনেক হয়তো অর্গানাইজেশন লেভেলেও অনেকে রিস্ট্রাকচারিং করে তাদের ব্যবসাটাকে হয়তো আগেই নিয়ে যাবে সামনের কয়েকটা বছর। তো আমরা আশাবাদী। তো একটি বিষয় বাবু ভাই যেটা বলতে হবে আসলে, সেটা হলো যে যেহেতু আমাদের দেশে একটা মানে বিগত যে সরকার বেশ আপনার অনেক বছর ছিল, তো এই সরকারের সাথে সংশ্লিষ্ট অনেক ব্যক্তিবর্গের অনেক কোম্পানি কিন্তু লিস্টেড কোম্পানি হিসেবে আছে এখানে আমাদের মার্কেটে। তো এখানে অনেক বিনিয়োগকারী বিনিয়োগ করেছে। এখন বিনিয়োগকারীরা কিন্তু আসলে ফিউচার প্রসপেক্ট চিন্তা করেই বিনিয়োগ করে। তো সাধারণত আপনার যদি চিন্তা করি যে যদিও পলিটিক্যাল রিস্ক থাকে, কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু পলিটিক্যাল রিস্ক চিন্তা করে কখনো বিনিয়োগ করে না। তো সেই অর্থে আপনার অনেক কোম্পানি যেগুলো আপনার পূর্ববর্তী সরকারের যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছিল, এদের যেসব কোম্পানি ছিল, এখানে অনেক ইনভেস্টমেন্ট এক্সারসাইজ করে আপনার সুযোগ সুবিধা নিয়েছে, অনেক নিয়েছে। আমরা ওদিকে হয়তো ওটা যেহেতু এটা আমাদের বিষয় না, কিন্তু আমাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যারা বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারী, ইভেন অনেক ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা, আমি যদি সুকুকের কথা বলতে চাই, ধরেন এটা একটা প্রজেক্টের আন্ডারে হয়েছিল, তো এখানে প্রায় 3,000 কোটি টাকার মতো নেওয়া হয়েছিল, কিন্তু এটা গোয়িং ডাউন। তো এখন তো এই বিষয়গুলো আমার মনে হয় যারা রেগুলেটর আছে এবং যারা নীতি নির্ধারক আছে, তাদের আসলে একটু দেখতে হবে যাতে আমাদের দেশের সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারী এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টররা যারা ওই সকল কোম্পানিতে বিনিয়োগ করেছিল, ওই কোম্পানির মালিক বা ব্যবসা প্রতিষ্ঠান আপনার কতটুকু ক্ষতিগ্রস্ত হবে সেটা আমাদের বিষয় নয়, কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই বিষয়টা আসলে একটু ভেবে দেখতে হবে আমার মনে হয়। না, ডেফিনেটলি আইনের শাসনের মানে তো তাই। দ্য বুল মার্কেট একটা খুব যে আপনার শেয়ার মার্কেটে অনেক দাওয়াত করেও ব্যাংকগুলোকে আনা যায়নি বহুদিন, তারপরে সাধারণ মানুষও আপনার যেটা একটা ট্রেজারি হ্রাস হয়েছে, আমরা দেখেছি ফিক্সড ইনকাম হ্রাস হয়েছে। আসলে যদি আমি এখন আমার সঞ্চয়ের টাকা শেয়ার মার্কেটে নিয়ে আসতে চাই, what should be the best way to make money? আচ্ছা, অবশ্যই যেটা একটু আগে বললাম, যেহেতু আমরা একটা সামনে ভবিষ্যৎ সুন্দর দেখতে পাচ্ছি, তো এখন ইনভেস্টমেন্ট করার মতো যথেষ্ট সুযোগ আছে, এবং যেগুলো আন্ডার ভ্যালুড কোম্পানি এবং টেকনিক্যালি যেগুলো হচ্ছে যে গুড সেট আপে আছে, সেগুলোতে আমরা আসলে বিনিয়োগ করতে পারি বিভিন্ন সময়ের, কেউ শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, যেটাই হোক। তো এখন আসলে আমার মনে হয় যে ক্যাপিটাল মার্কেটে যারা ইনঅ্যাক্টিভ ছিলেন তাদের আসলে অ্যাক্টিভ হওয়ার সময় এসেছে, আর যারা নতুন পুঁজিবাজারে আসতে চায় তাদের জন্য আসলে আমার মনে হয় যে এই সুযোগটা কাজে লাগানো উচিত। কারণ মার্কেট যখন অনেক বেড়ে যাবে অনেক ভবিষ্যতে ইনশাল্লাহ, তো তখন ইউফোরিয়াতে যখন পরে যারা আসে তারা কিন্তু লুজার হয়। তো যাদের আসার ইচ্ছা আছে মার্কেটে, তাদের আসলে আমার মনে হয় যে দিস ইজ দ্য রাইট টাইম। এটা আরেকটি বিষয় আমাদের যেটা আমরা
বলবো সেটা হলো, দেখুন আপনি যদি চিন্তা করেন আমাদের যে এক্সচেঞ্জ রেটটা কিন্তু এখন 120 টাকার মতো, আর 125 টাকা ছিল, এখন 120 টাকা। তো গত এই 2 বছরে কিন্তু আমরা যারা সাধারণ বিনিয়োগকারী বলেন অথবা বাংলাদেশের সাধারণ মানুষ, হ্যাঁ, এদের কিন্তু আসলে আপনার ইনকাম কমেছে। আমরা কিন্তু আসলে ইনফ্লেশন বাদেই যদি চিন্তা করেন, হ্যাঁ, যদি ডলার টার্মসে যদি চিন্তা করেন, সবারই কিন্তু ইনকাম কমেছে। আবার যদি আপনি গোল্ড দিয়ে চিন্তা করেন তাহলে ইনকাম আরও কমেছে গোল্ড স্ট্যান্ডার্ডে, বিকজ গোল্ডের দাম হয়তো 2 বছর আগে বা 1.5 বছর আগে যেটা ছিল হয়তো আপনার $1,600 পার আউন্স, সেটা এখন আপনার $2,500 পার আউন্সের কাছাকাছি। তো আমরা কিন্তু আসলে আপনার যারা যারা সঞ্চয় করি তারা কিন্তু সবাই আসলে কম বেশি লুজার। তো এই বিষয়টা আমি বলবো যে আমাদের দেশে একটা কমোডিটি এক্সচেঞ্জ হওয়ার কথা ছিল, যেটা হয়তো প্রক্রিয়াধীন আছে। এই বিষয়টাকে একটু ত্বরান্বিত করা উচিত, এবং বিশেষ করে সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীরা যারা আপনার হচ্ছে যে শেয়ার মার্কেট ভালোবাসে না, তারা হয়তো একটু গোল্ড কিনে, হ্যাঁ। তো এই কমোডিটি মার্কেটটা করা উচিত। আরেকটা হলো যেটা আমি আসলে যেহেতু আপনার কাছে এখানে বলার সুযোগ পেয়েছি, সেটা হলো বলতে চাই, সেটা আমাদের মনে হয় আমাদের দেশে একটা আপনার রাষ্ট্রীয়ভাবে কোনো গোল্ডের একটা ভল্ট করা উচিত, যেটা আমাদের সেন্ট্রাল ব্যাংক আছে, হ্যাঁ, তারা তাদের বিনিয়োগ গুলোকে হয়তো রাখে, কিন্তু আমাদের ভল্টে হয়তো থাকে না, এগুলো হয়তো বিদেশের কোনো ভল্টে থাকে ইউকেতে। তো এটা যদি আমাদের দেশে করা যায় এবং সাধারণ বিনিয়োগকারী যারা গোল্ডে বিনিয়োগ করতে চায় তাদের জন্য যদি কোনো ইনস্টিটিউট এগিয়ে আসে যে তারা হচ্ছে যে ওই আপনার ভল্টের গোল্ডের এগেনস্টে তারা কুপন বা রিসিপ্ট দেবে আর কি, যারা গোল্ডে বিনিয়োগ করবে আদার দেন কমোডিটি মার্কেট, এটাও কিন্তু একটা ভালো একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি হতে পারে, হ্যাঁ, এটা। তো এইটার ইয়েটা হলো কারণ হচ্ছে যে এখন যে বৈশ্বিক যে আপনার হচ্ছে যে বাস্তবতায় আসলে গোল্ডের প্রাইস কমার খুব একটা সম্ভাবনা আসলে নেই, হ্যাঁ, কারণ গ্লোবালি অনেক ধরনের কনফ্লিক্ট আপনার হচ্ছে যে এখন মানে স্পার্ক আউট করতেছে বিভিন্ন অ্যাক্রস দ্য কান্ট্রি। তারপরে হচ্ছে যে আপনার আমাদের দেশের কথাও যদি চিন্তা করেন তাহলে আপনার সবসময়ই আপনার হচ্ছে যে গোল্ড এমন একটা প্রোডাক্ট যেটা কিন্তু আমরা দুইভাবে লুজার হই, একটা হচ্ছে ডলারের দাম বাড়লে লুজার হই, আবার হচ্ছে গোল্ডের দাম বাড়লে লুজার হই। তো এইটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তো গোল্ডের সঞ্চয় অবশ্যই ভালো, কিন্তু সেই সঞ্চয়টার জন্য যদি আমরা আসলে সবাইকে সুযোগ করে দিতে পারি আদার দেন কমোডিটি এক্সচেঞ্জ, যদি এখানে আমি যেটা বললাম, এটা কিন্তু আমার একটা মনে হয় যে একটা ভালো একটা উদ্যোগ হবে আর কি। এখন যারা নীতি নির্ধারক আছে, ইন্ডিভিজুয়াল লাইফে আমরা হয়তো গোল্ডকে ইগনোর করতে পারি, বাট ন্যাশনাল লাইফে আমরা করতে পারবো না, বিকজ দ্য ওয়ার্ল্ড ইজ চেজিং গোল্ড। রাইট, গট ইট। হ্যাঁ, আপনার সেক্টরাল এক্সপেকটেশন কি আমাদের স্টক মার্কেটে যে সেক্টরগুলো আছে? আচ্ছা, সেক্টরাল এক্সপেকটেশনের মধ্যে বলতে হবে যে আমরা আসলে গত সরকারের সময় যেটা ছিল যে সবাই আপনার এক্সপেক্ট করেছিল যে ফিনান্সিয়াল সেক্টরে একটা বড় রিফর্ম আসবে, বিশেষ করে লাস্ট ইলেকশনের পরে। সেটা আসলে হচ্ছিল না। তো হচ্ছিল না দেখেই হয়তো বা মার্কেট আসলে তেমনভাবে ঘুরে দাঁড়ায়নি, এটাও একটা কারণ হতে পারে। তো এখন যেহেতু আমরা সবাই আশাবাদী যে ফিনান্সিয়াল সেক্টরে একটা বড় ধরনের রিফর্ম আসবে, তো এই রিফর্মের কারণে যেটা হবে সেটা হচ্ছে যে ওই ফিনান্সিয়াল সেক্টরের স্টকগুলোর প্রতি মানুষের ঝোঁক বাড়বে, এটা একটা। বিশেষ করে ব্যাংক এবং কিছু কিছু এনবিএফআই যেগুলো আসলে এখনো টার্ন অ্যারাউন্ড করার মতো রয়েছে এগুলো। আর তারপরে যেটা আছে যে আপনার সার্বিকভাবে অর্থনীতি ভালো করলে আমাদের কিন্তু টেক্সটাইল কোম্পানিগুলো ভালো করে, তো ওগুলো যেগুলো আন্ডার প্রাইসড আছে সেগুলো হয়তো ভালো যাবে। তারপরে আপনার হলো যে এই যদি পাওয়ার সেক্টরের কথা বলেন, স্পেশালি আমাদের সরকারের কিছু কোম্পানি আছে যেগুলো আপনার পাওয়ার সেক্টরে, ওই কোম্পানিগুলো ডেফিনেটলি ভালো যাবে, ওদের যথেষ্ট আপনার ক্যাশ আছে এবং আপনার হচ্ছে যে আর্নিংস সবসময় ভালো থাকে, ডিভিডেন্ড ভালো দেয়, ওগুলো হয়তো ভালো করবে। আর কিছু কিছু কোম্পানি আছে পাওয়ার সেক্টরে যেগুলো আসলে একটু পলিটিক্যালি হয়তো অ্যাফিলিয়েটেড ছিল একটা সময়, ওগুলোও হয়তো ঘুরবে, বাট একটু টাইম লাগতে পারে এটা। আর এছাড়া আপনার স্মল সেক্টর, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বলেন বা এরকম কয়েকটা সেক্টর আছে, তো ওই সেক্টরগুলো যে খারাপ করবে তা না। কিন্তু একটা কথা শুধু আমি বলবো, সেটা হচ্ছে যে আসলে একটা মেজর বুল মার্কেটে আপনার যখন কোনো স্টক যখন মার্কেট বাড়ে, তখন রিগার্ডলেস অফ দেয়ার ফান্ডামেন্টাল ওর্থ আপনার হচ্ছে যে 80% অফ দ্য কোম্পানির দামই বাড়বে। যেমন আপনি যদি বলেন ব্যাটবিসির দাম তো কমেছিল, ব্যাটবিসি, জিপি সব কমে গিয়েছিল না, এগুলো তো ভালো আপনার হচ্ছে যে ফান্ডামেন্টাল ভালো ছিল, ওদের বিজনেস মোড ছিল, কিন্তু তারপরে তো কমে গিয়েছে, বিকজ মেজর বেয়ার মার্কেটে আসলে রিগার্ডলেস অফ দ্য ফান্ডামেন্টাল থিংস আসলে সবই কমে যায়। আবার মেজর বুল মার্কেটে রিগার্ডলেস অফ দেয়ার মানে ওয়ার্থলেস বা যেটাই বলি, হ্যাঁ,
তো সবই আসলে একসময় বাড়বে। তো মনে রাখতে হবে যে যদি ক্যাপিটাল মার্কেট ওভারঅল 50, 60, 70 বা 80 ইভেন 100% বেড়ে যায়, তো কোনো স্টক কেমন থাকবে যেগুলো আসলে আপনার কমে থাকবে তা কিন্তু না। তো সবগুলোই হয়তো বাড়বে, বিচ্ছিন্ন এক দুইটা ঘটনা, বিচ্ছিন্ন আউটলেট ছাড়া আপনার সব কোম্পানি আসলে একটু সময় দিলে বাড়বে। আশাবাদী কথা। বেশ, এখন হচ্ছে যে আপনি তো দীর্ঘদিন ধরে যে ট্রেডিং ফ্যাসিলিটেট করা, মার্কেটের যে স্ট্রাকচারাল যে একটা কি বলে যে স্ট্যাগন্যান্স, যে এগোচ্ছে না কাজ, অনেক কিছু করার কথা ছিল, এখন একটা আপনার রিফর্ম মুখী সরকার প্রশাসন আছে দেশে, এই মুহূর্তে আপনার প্রত্যাশা কি? অনেক প্রত্যাশা, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। তো যখন হবে ইনশাআল্লাহ আশা করি খুব তাড়াতাড়ি হবে। তো আমরা যদি এইভাবে বলি যে আপনার এই যদি একটা এই ধরুন ফিনান্সিয়াল মার্কেটের যদি বলি, এটা যদি একটা দেহ বা বডি হয়, হিউম্যান বডির কথাই যদি বলি, তাহলে এটার হার্ট হচ্ছে এক্সচেঞ্জ, স্টক এক্সচেঞ্জ। আর এটা হার্ট, হৃৎপিণ্ড হচ্ছে এক্সচেঞ্জ, আর ব্লাড হচ্ছে যে আপনার এই আপনার যেটা মানি ফ্লো বা লিকুইডিটি। তো এইটা দুইটার কিন্তু একটা আরেকটার সাথে, ধরেন আপনার যদি লিকুইডিটি কমে যায় তাহলে কিন্তু আপনার হার্ট মানে ভালো ফাংশন করবে না, আবার আপনার হার্ট হেলদি হতে হবে। তো অবশ্যই আমাদের এখন সময় এসেছে আমাদের এক্সচেঞ্জটাকে অনেক বেশি মানে কি বলে যেটাকে অনেক বেশি পারদর্শী হতে হবে, এবং কোনো ধরনের প্রোক্রাস্টিনেশন না করে যে বিষয়গুলো আপনার সামনে নিয়ে আসতে হবে সেটা হচ্ছে যে সারা বছর যাতে লিকুইডিটি থাকে, এই জন্য যেভাবেই হোক সেটেলমেন্ট সাইকেল কমিয়ে সেম ডে সেটেলমেন্ট করা। তারপরে আমাদের একটা সেটেলমেন্ট কোম্পানি ছিল যেটা মানে হচ্ছিল, ওটাকে সামনে নিয়ে আসা। হ্যাঁ। তারপরে হতেছে যে ভবিষ্যতে কিভাবে বাংলাদেশে শর্ট সেলটাকে চালু করা যায় সেটা নিয়ে কাজ করা, এবং হচ্ছে যে আপনার সর্বোপরি দেখুন আমি আরেকটা কথা বলি, দেখুন আমরা এখন পত্রপত্রিকায় দেখছি, আগেও শুধু শুনতাম এত টাকা পাচার হয়েছে বিভিন্ন ভাবে। তো এই পাচারগুলো হয়েছে, কিন্তু আমি যেটা মনে করি যে শুধু যে বড়রাই পাচার করেছে তা হয়তো না, হয়তো অনেক স্মল যারা বা মিডিয়াম আছে এরাও হয়তো অনেকে টুকটাক দেশের বাইরে টাকা নিয়ে থাকতে পারে, যেগুলো হয়তো ধরাছোঁয়ার মধ্যে নাই বা ট্রেস করা সম্ভব না, কারণ সো টাইনি অ্যামাউন্ট অফ মানি। কিন্তু আমাদের দেশে যদি বিনিয়োগ সুবিধা যদি আপনি ঠিক মতো দিতে পারেন, আমার মনে হয় না যে দেশে আসলে পাচার হবে। তার সাথে পুঁজির নিরাপত্তা, যে পুঁজিটা কেউ সিজ করবে না। রাইট, হ্যাঁ। তো এখন এই বিনিয়োগ সুবিধাটা আমাদের দেশে আসলে আমরা বঞ্চিত, ঠিক আছে। তো আমাদের দেশে যারা আশেপাশে এখনো প্রফেশনাল তাদেরকে বলবো, এবং আমাদের যারা বিশেষ করে আমাদের নতুন যে আমাদের যে আপনার সিকিউরিটি স্টক এক্সচেঞ্জ কমিশনের যে আপনার চেয়ারম্যান এসেছেন, তো ওনার কাছে এবং সর্বোপরি সকলের কাছে একটা অনুরোধ, সেটা হলো দেখুন বাংলাদেশে কিন্তু যে ব্যাংকিং সেক্টর যেটা এখন আছে এটা কিন্তু মোটামুটি যাই হোক একটা ভালো রেগুলেশনের মধ্যেই, ভালো গভর্নেন্সের মধ্যেই আছে। তো আমাদের দেশে কিন্তু ইনভেস্টমেন্ট ব্যাংকিং সেক্টরটা কিন্তু উঠে দাঁড়ায়নি, ঠিক আছে। তো ইনভেস্টমেন্ট সেক্টরটাও কেন উঠে দাঁড়ায়নি এটা কিন্তু একটি চিন্তার বিষয়। বিদেশে যখন আমরা দেখি যে একটা ইনভেস্টমেন্ট ব্যাংক একটা কমার্শিয়াল ব্যাংক, সেখানে আমাদের দেখি যে একটা কমার্শিয়াল ব্যাংক আপনার অনেকগুলো ইনভেস্টমেন্ট ব্যাংকে ওন করে, ঠিক আছে। তো এটা আমাদের দেশে রিভার্সটা হলো কেন, এটা একটা প্রশ্ন আমার মনে হয় সবার খুঁজতে হবে। তো এই রিভার্সটা হওয়ার একটা বিষয় হলো, সেটা হলো বাংলাদেশে আমাদের দেশে যে আইপিও রুলসটা আছে, যেখানে আসলে আন্ডাররাইটাররা কিন্তু রিস্ক নেয় না, আন্ডাররাইটাররা রিস্ক পাস থ্রু করে। হ্যাঁ, আন্ডাররাইটার রিস্ক নেওয়ার কথা, তারা পাস থ্রু করে ক্লায়েন্টের কাছে বা স্মল ইনভেস্টরের কাছে সরাসরি শেয়ার দিয়ে দিচ্ছে। এতে করে কি হচ্ছে যে এখানে অনেক ধরনের দুর্নীতির সুযোগ আসতেছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেটা না করে কি আমরা কি পলিসি রিফর্ম এভাবে করতে পারি কিনা যে বিদেশে যেমনটা হয় যে আন্ডাররাইটাররা যখন কোনো একটা কোম্পানি মার্কেটে লিস্টেড হতে চায় 1-2 বছর পরে, তারা ওই কোম্পানির সকল শেয়ার কিনে নেবে, একটা গ্রুপ অফ সিন্ডিকেট অফ আন্ডাররাইটার্স যারা আছে তারা কিনে নিয়ে তারা হয়তো তখন হবে কি, তারা যখন কিনবে তখন কিন্তু তাদের মনে করতে হবে যে এই কোম্পানির রিস্কটা কতটুকু। তারা কিন্তু এই রিস্কটা পাস করে দিচ্ছে বিনিয়োগকারীদের, শেয়ারে অফলোড করে দিচ্ছে এবং বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি আমাকে দেখাতে পারবেন না যে খুব কম আইপিও শেয়ার মানুষ বেনিফিট পেয়েছে, এটা কেন? এটা তো হওয়ার কথা না। তার মানে হচ্ছে যে এইখানে আসলে একটু রিফর্মস মনে হয় দরকার আছে, আইপিও নিয়ে তো প্রচুর কাজ দরকার। এবং যখন আপনি আন্ডাররাইটারদেরকে এই সুযোগ দিবেন যে তোমরা হচ্ছে যে একটা কোম্পানি যখন ফ্লোট হবে তার আগে তোমরা সব শেয়ার কিনে নাও, কিনে নিয়ে তারপরে মার্কেটে ছাড়ো, যেটা মার্কেটের রেট আছে। হ্যাঁ, সেক্ষেত্রে হবে কি যে আমাদের ইনভেস্টমেন্ট ব্যাংকিং সেক্টরটা গ্রো করবে এবং তাদের ক্যাপাসিটি বিল্ড আপ হবে, তারা ইনকাম করবে প্রচুর, এবং ইনকাম করার পরে যেটা হবে যে আপনার তারা অনেক বড় হবে, ঠিক আছে। তো ইনভেস্টমেন্ট ব্যাংকিং এই সেক্টরটা আমাদের এখন নজর দেওয়ার অনেক আপনার যে কর্পোরেট যেদের বিভিন্ন সুখ দুঃখের সমাধান তাদের কাছে আছে। একটা কোম্পানি হয়তো ঋণ নিয়ে
সমস্যায় পড়েছে তাকে অন্য একটা ইনস্ট্রুমেন্টে কনভার্ট করে দেওয়া, এই কাজগুলো তাদের ক্রিয়েটিভ আইডিয়া থাকে তাদের কাছে। ডেফিনেটলি তাদের ক্রিয়েটিভ আইডিয়াগুলো আছে, তো তাদের জন্য একটু সুযোগ করে দিতে হবে। কারণ এবং শুধু তাই না, সাধারণ বিনিয়োগকারীদের বাঁচাতে হবে যাতে এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার মধ্যে আমরা না পড়ি, বিশেষ করে আইপিওর সময় যে দুর্নীতিগুলো হয়। ডেফিনেটলি একটি পুনরাবৃত্তি আর কোনোদিন যাতে না ঘটে বাংলাদেশে। আর হচ্ছে যে আপনার যে এখন বুলিশ এক্সপেকটেশন, আপনার এর মধ্যে রিস্ক ফ্যাক্টর আপনি কি দেখছেন? নিয়ার টার্মে আসলে কোনো রিস্ক ফ্যাক্টর নাই, মার্কেট নর্মাল যথারীতি বাড়বে কমবে, এটা নর্মাল গতিতে যাবে। আর রিস্ক ফ্যাক্টর নিয়ার টার্মে নাই, লং টার্মে গিয়ে হয়তো আমরা রিস্ক ফ্যাক্টর ওটাই দেখবো যে আসলে কর্পোরেট আর্নিংস কি আসলে বাড়ছে কিনা, সেটা হয়তো 6 মাস 1 বছর পরে গিয়ে হয়তো আমরা দেখবো। ঠিক আছে, আপাতত আসলে আপনাকে যদি 100 কোটি টাকার একটা ফ্রেশ ফান্ড সানডে সকালে দেওয়া হয়, আপনি কিভাবে ইউটিলাইজ করবেন? আমি অবশ্যই কিছু না কিছু তো কিনবই। তো সেটা আমরা আসলে সেক্টর অ্যালোকেশন দেখতে হবে, আপনাকে দেখতে হবে যে কোন সেক্টরটা আউট পারফর্মিং নাও। সব সেক্টর সবসময় আউট পারফর্ম করে না, এখন আজকে যেটা লিডিং আছে ভবিষ্যতে হয়তো সেটা ল্যাগিং হবে। তো যে সেক্টরগুলো লিড করছে ওই সেক্টরগুলোতে আমরা আসলে অ্যালোকেশন করতে পারি। আর যেগুলো হচ্ছে যে এখন একটু ল্যাগিং বা ওয়েটিং মোডে আছে, এগুলো হয়তো আমরা ওয়াচ লিস্টে রাখতে পারি। ভবিষ্যতে যদি এগুলো র্যালি শুরু হয় তখন হয়তো এগুলোতে আবার রিব্যালেন্স করে নিতে পারি, এটা হতে পারে। আর ট্রেজারি ভার্সাস ইকুইটি, এখানে কোনো ট্রেজারি ভার্সাস ইকুইটি বলবো যে আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা আমার বিশ্লেষণ, সেটা হচ্ছে যে ট্রেজারি বন্ডের ইল্ড হয়তো পিক আউট করতেছে। যারা ট্রেজারি বন্ডে ইনভেস্ট করতে চান তাদের দিস ইজ দ্য রাইট টাইম এবং হাই টাইম টু ক্যাচ দ্য ইল্ড, কারণ এই ইল্ডটা হয়তো ভবিষ্যতে থাকবে না, কমে যাবে। তো আর ট্রেজারি বন্ডের ইল্ড কমে যাওয়া মানে মার্কেট পজিটিভ, মার্কেট হয়তো আরও বাড়বে। সেক্ষেত্রে যারা এটা মিস করবেন বা ক্যাপিটাল মার্কেট থেকে হয়তো মোর রিটার্ন এক্সপেক্ট করেন, তাদের জন্য হয়তো এখন এই সময়টাই পারফেক্ট টু ইনভেস্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ আশিক ভাই, ধন্যবাদ, অনেক ব্যস্ত শিডিউল থেকে টাইম দিয়েছেন। দর্শক, আশিক ভাই উনি একজন চার্টার্ড মার্কেট টেকনিশিয়ান। উনি বাজারের টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে বললেন যে আসলে লোয়ার লো যেটাকে বলে রিসেন্টলি যেখান থেকে উঠেছিল তার নিচে আর বাজার যাবে না বলে তার বিশ্লেষণী প্রত্যাশা আর কি। তিনি এক্সপেক্ট করছেন যে একটা মোটামুটি মিড টার্ম হরাইজনে মার্কেট পজিটিভ থাকবে, এবং পজিটিভ থাকলে সেক্টরাল এক্সপেকটেশনগুলো তিনি বললেন, এখানে কিভাবে প্লে করা উচিত সেটি বললেন। যে সুইট স্পটের কথা মানুষ আরও হয়তো কিছুদিন আগেই এক্সপেক্ট করছিল, যে ইকুইটি অনেক লুক্রেটিভ, ট্রেজারি বিল বন্ড এগুলো থেকেও ভালো হচ্ছে, দুটোতেই সমান্তরালে বিনিয়োগ করা যায়। আই থিঙ্ক যে আরেকটু সময় বেশি পাওয়া গেল, ইজ এক্সপেক্টিং যে লং টার্ম বন্ড যেগুলো আছে সেগুলোতে বিনিয়োগ করলেও ভালো ইল্ড পাওয়া যাবে, আবার ভালো ইকুইটি থেকেও আপনার যে ভালো রিটার্ন আসবে, বিনিয়োগ হোক নিরাপদ। তিনি তার রিফর্ম প্রত্যাশার কথা বললেন, যে ট্রেডিংকে ফ্যাসিলিটেট করলে আসলে যে একটি সুস্থ হৃৎপিণ্ড এবং সুস্থ যে আপনার রক্ত সঞ্চালনের মাধ্যমে শরীর যেমন সুস্থ স্বাভাবিক থাকে, পুঁজিবাজারেও তিনি সেটির প্রত্যাশা করেন। তিনি চাচ্ছেন যে সেটেলমেন্ট সাইকেলগুলো যাতে T+2 T+3 এগুলো থেকে বেরিয়ে এসে সেম ডে সেটেলমেন্ট, তাতে প্রচুর কেনা বেচার সুযোগ সৃষ্টি হবে। তারপরে তিনি শর্ট সেলিং, যেটি বরাবরই তিনি এটির অ্যাডভোকেট, শর্ট সেলিংটি ইন্ট্রোডিউস করা, এগুলো হচ্ছে বাজারের রিফর্মের অংশ। আইপিওতে, ইনভেস্টমেন্ট ব্যাংকিং, এগুলোতে অনেক কাজ বাকি আছে যেগুলো হচ্ছিলই না। এই কাজগুলো আসলে এখন এই রিফর্মের এই ওয়েভের মধ্যে করে ফেলতে হবে তার প্রত্যাশা। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।